আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে বলার পরদিন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রারম্ভিক বক্তব্যে প্রধান উপদেষ্টা কথা বলেছেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর জানাবো, সংবাদ সম্মেলনে ইসি বললেন, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট। আগামী ডিসেম্বর মাসে প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ইসির বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। এদিকে শাহজালাল ফ্লাইট জোনে এর আশপাশে ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট জোনের আশপাশে প্রায় ৩০০ ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে দ্য প্রিন্টের মতামত, বিশ্বের ভূরাজনৈতিক অবস্থান হারিয়েছে ভারত। বৃহৎ শক্তিশালী এখন দেউলিয়া পাকিস্তানের সঙ্গে দৃঢ় সম্পর্ক তৈরি করছে। সাম্প্রতিক দশকগুলোতে দিল্লির সংবেদনশীলতার প্রতি তাদের ঝোঁক কম। এর ব্যাখ্যা কি হতে পারে? এটা কি শুধু ট্রাম্পের জন্যই নাকি ভারতের পররাষ্ট্রনীতির ভুলের সঙ্গে সম্পর্কিত? এটা কি কেবল ভূরাজনৈতিক পরিবর্তন যা ভারতের নিয়ন্ত্রণের বাইরে? এরকম একাধিক প্রশ্ন সামনে এসেছে। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্পের শুল্ক আরোপের পর রাশিয়ার সঙ্গে ভারতের নতুন চুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত জরিমানা শুল্কের তোয়াক্কা না করে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরালো করল ভারত। ওয়াশিংটনের করা অবস্থান ও ৫০% পর্যন্ত আমদানি শুল্ক বৃদ্ধির মাধ্যমে রাশিয়ার সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ খাতে সমঝোতা স্মারক এমওইউ সই করেছে দিল্লি। এই পদক্ষেপ ভারতের স্বার্থে কোনো বৈদেশিক চাপকে পড়া না করার ইঙ্গিত বহন করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এবারে বিস্তারিত। আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশনকে নির্বাচনের আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে বলার পরদিন থেকে অন্তর্বর্তীকালীন সরকার দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রারম্ভিক বক্তব্যে প্রধান উপদেষ্টা সব কথা বলেছেন। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, গত ৫ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। এর পর দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। প্রধান উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশ জুড়ে নানারূপ সমস্যার সম্মুখীন হয়েছে বাংলাদেশ, কিন্তু সবগুলোতেই তিনি দায়িত্বের সঙ্গে তার কাজগুলো সঠিকভাবে করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং তিনি দেশটাকে একটি সুন্দর পর্যায়ে নিয়ে আসার জন্য সর্বাত্মক কাজ করেছেন। এবার তিনি এরই ধারাবাহিকতায় সুষ্ঠু একটি নির্বাচনের আয়োজন করতে চান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটা জনগণের জন্য খুবই একটি ভালো বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবার একটি ভালো ও সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে চান, যেটা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। যে নির্বাচনে কোনো হানাহানি হবে না, নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত হবে।
ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট সংবাদ সম্মেলনে বললেন ইসি। আগামী ডিসেম্বর মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ইসি বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান। সকাল 11টা থেকে শুরু করে মাঝে বিরতি দিয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত বৈঠক করে ইসির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী 31 অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে যারা ভোটার হবেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। আর প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ইসি ক্ষেত্রে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই দলীয় এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ করা প্রতীকশ ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হবে। বৈঠকে প্রবাসী ভোটাধিকার পদ্ধতি, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি এবং নির্বাচন সংক্রান্ত আইন, গণপ্রতিনিধিত্ব আদেশের আরপিও সংশোধন করা নিয়ে আলোচনা করা হয়। রাজনৈতিক দল এবং প্রার্থীদের আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হয়। আরপিও নিয়ে স্লোগান হলেও তা শেষ হয়নি। পরবর্তী বৈঠকে এটি আরও আলোচনা করা হবে। নির্বাচনের তফসিল ঘোষণা করে কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ বলেছেন, এটি নিয়ে বৈঠকে আলোচনা হয়নি, শীঘ্রই এ বিষয়ে আলোচনা করা হবে। তবে ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার সিসি বলেছেন, ভোটের তারিখের 2 মাস আগে তফসিল ঘোষণা করবে। তিনি আরও বলেছেন, আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমরা ডিসেম্বর মাসের প্রথমার্ধেই করে থাকব এবং অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, সুতরাং ডিসেম্বরে আমরা তফসিল ঘোষণা করব। শাহজালালে ফ্লাইট জোনের আশপাশে 300টি ঝুঁকিপূর্ণ ভবন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট জোনের আশপাশে প্রায় 300টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সদর দপ্তরের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে ইতিমধ্যে রাজুককে চিঠি দেওয়া হয়েছে। আশা করি তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বেবিচকের চেয়ারম্যান আরও বলেছেন, তৃতীয় টার্মিনাল দ্রুততার সঙ্গে চালু করা একটি বড় চ্যালেঞ্জ। তিনি বলেছেন, সব পক্ষের স্বার্থ রক্ষা করে এটি চালু করাই আমাদের প্রধান লক্ষ্য। দুর্নীতির সঙ্গে তিনি বলেছেন, বেবিচকে যে দুর্নীতি হয় না এটি আমি বলবো না, তবে এগুলো রোধে কার্যকর ব্যবস্থা থাকবে। আমার চোখের সামনে যেই দুর্ঘটনা করে কেউ পার পাবে না। আমরা সৎ থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব। এছাড়াও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দ্রুত চালু হবে বলেও জানান তিনি আরও বলেন, সেখানে কিছু কাঠামোগত কাজ এখনো চলছে, যেটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি ভালো অবস্থানে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এয়ার চিফ। অবস্থায় রাজুক এই ভবনগুলোর বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া এগোবে এবং এগুলো দ্রুততম সময়ের মধ্যে কি করা যায় সে বিষয়টি নিয়ে ভাববে। দ্য প্রিন্টের মতামত, বিশ্বে ভূরাজনৈতিক অবস্থান হারিয়েছে ভারত। বিরোধ শক্তিগুলো এখন দেউলিয়া পাকিস্তানের সঙ্গে দৃঢ় সম্পর্ক তৈরি করছে। সাম্প্রতিক দশকগুলোতে দিল্লির সংবেদনশীলতার প্রতি তাদের ঝোঁক কম। এর ব্যাখ্যা কি হতে পারে? এটা শুধু ট্রাম্পের জন্যই নাকি ভারতের পররাষ্ট্রনীতির ভুলের সঙ্গে সম্পর্কিত? এটা কি কেবল ভূরাজনৈতিক পরিবর্তন যা ভারতের নিয়ন্ত্রণের বাইরে? এরকম একাধিক প্রশ্ন সামনে আসছে। আজ দ্য প্রিন্টের এক মতামতে নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স রিসার্চ SDR এর একজন ফেলো সিদ্ধান্ত রায়মেধি এই প্রশ্ন তুলেছেন। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষজ্ঞরা মনে করেন উপরের সবগুলোই সঠিক, কিন্তু এর নেপথ্যে অন্তর্নিহিত কারণ রয়েছে যার জেরে আজ ভারত বিশ্বে তার ভূখণ্ডে রাজনৈতিক স্থান হারাতে বসেছে। ভারত প্রায় নিখুঁত ভূ রাজনৈতিক অবস্থান থেকে এখন একটি অচল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। লেখক আরও বলেছেন, গত কয়েক মাসে ভারতের ভূরাজনৈতিক প্রেক্ষাপট 180 ডিগ্রি ঘুরে গেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। মাত্র 3 বছর আগে সমস্ত বিরোধ শক্তির আশীর্বাদ পুষ্ট থাকার পরও ভারত এখন চীন পাকিস্তান জোটের কৌশলগত আক্রমণের শিকার। পাশাপাশি চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক জাঁতাকলের মধ্যে পড়েছে ভারত। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এবং কোয়াড উভয় গ্রুপেই ভারত রয়েছে। রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক
বৃদ্ধি করতে সক্ষম হয়েছে ভারত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার তেল ক্রয়কে ভারতীয় কূটনৈতিক দক্ষতার প্রমাণ হিসেবে দেখা হয়েছিল। অনেকেই মনে করেছিলেন ভারত ভারসাম্য বজায় রেখে চলছে, তবে সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি ও সামরিক সম্পর্ক নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্পের একের পর এক অভিযোগ সামনে আসছে। কৌশলগত ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে ভারতের উদ্বেগের প্রতি চীনের ক্রমবর্ধমান অবহেলা লক্ষণীয়। অবস্থায় ভারত আন্তর্জাতিক অঙ্গনে তার সমস্ত বন্ধু হারিয়ে ফেলেছে।